অপরাধ আর শাস্তি এই দুটোর শব্দ শুনলে আমাদের কাছে বেশ সহজ মনে হয়, তাই না? কিন্তু এর পেছনের ইতিহাসটা কিন্তু বেশ জটিল। আজকে আমরা ক্লাসিক্যাল ক্রিমিনোলজির সেই সব যুগান্তকারী আইডিয়াগুলো নিয়ে কথা বলবো, যা আজকের আধুনিক বিচার ব্যবস্থার মূল ভিত্তিটা তৈরি করে দিয়েছিল। তো চলুন শুরু করা যাক। শাস্তির পরিমাণ কেন অপরাধের সমান হওয়া উচিত? মানে ব্যাপারটা তো খুবই স্বাভাবিক মনে হয়, তাই না? কিন্তু জানেন, এর পেছনেও একটা বিরাট ইতিহাস লুকিয়ে আছে। একটা সময় ছিল যখন এই সাধারণ কথাটাকেই একটা বিপ্লবী ধারণা বলে মনে করা হতো। বিশেষ করতে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু এই ছোট্ট একটা যুক্তির ওপর ভর করেই কিন্তু পুরো বিচার ব্যবস্থার একটা নতুন দিগন্ত খুলে গিয়েছিল। আচ্ছা চলুন তো দেখি ঠিক কী পরিস্থিতি ছিল তখন। আসুন একটু কল্পনা করা যাক। এমন একটা সময়ের কথা ভাবুন যখন বিচার মানেই ছিল পুরোপুরি বিশৃঙ্খলা আর নিষ্ঠুরতা। আমরা কথা বলছি অষ্টাদশ শতাব্দীর সেই অন্ধকার সময়ের, যখন বিচার ব্যবস্থায় একটা বিরাট পরিবর্তনের ভীষণ দরকার হয়ে পড়েছিল। তখনকার দিনে বিচার ছিল একদমই এলোমেলো। শাস্তির কোনো ঠিক ঠিকানা ছিল না। সব কিছু ছিল নির্মম, আর প্রায়ই শাসকের যা ইচ্ছে তার উপরই নির্ভর করত। আর ঠিক এই সময়ে কিন্তু ফরাসি আর আমেরিকান বিপ্লবের মতো বড় বড় সব আইনি সংস্কার হচ্ছিল। তো বুঝতেই পারছেন, পুরো বিচার ব্যবস্থাটাকেই নতুন করে ঢেলে সাজানোর একটা প্রয়োজন দেখা দিয়েছিল। তো এই যে এত সমস্যা, এর প্রেক্ষাপটেই ক্লাসিক্যাল মতবাদ একটা রেভলিউশনারি সমাধান নিয়ে আসে। কি ছিল সেই সমাধান? চলুন এবার সেটাই দেখা যাক। এই পুরো মতবাদের গোড়ায় ছিল একটা ধারণা, যাকে বলা হয় হেডোনিজম বা সুখবাদ। ব্যাপারটা খুবই সোজা। মানুষ সবসময় সেটাই করতে চায় যাতে আনন্দ বেশি আর কষ্ট কম। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, একজন মানুষ কেন ঝুঁকি নিয়ে অপরাধ করে? কারণটা হলো সে হিসাব করে দেখে যে অপরাধ থেকে যে আনন্দটা পাওয়া যাবে সেটা ধরা পড়ার কষ্টের চেয়ে অনেক বেশি। ব্যাস, এই একটা আইডিয়াই ছিল পুরো তত্ত্বের মূলে। আর সিজারে বেকারিয়া এবং জেরেমি বেন্থমের মতো চিন্তাবিদরা ঠিক এই আইডিয়াটাকেই অপরাধ দমনের কাজে লাগানোর কথা ভাবলেন। বলা যায় এনারাই ছিলেন এই নতুন চিন্তাধারার একেবারে প্রথম সারির লোক। আর এখান থেকেই আসে হেডনিস্টিক ক্যালকুলাসের ধারণাটা। এর মূল কথাটা কি? একজন মানুষ তখনই অপরাধ করে যখন সে মনে করে যে অপরাধটা করে যে আনন্দটা পাওয়া যাবে সেটার পাল্লাটা শাস্তির নিশ্চিত কষ্টের চেয়ে ভারী। খুবই সিম্পল একটা হিসাব। তাহলে এখান থেকে তো একটা খুব সহজ আর শক্তিশালী সিদ্ধান্তে আসা যায়, তাই না? অপরাধ যদি কমাতে হয়, তাহলে রাষ্ট্রের শাস্তির ভয়টাকে অপরাধ থেকে পাওয়া আনন্দের চেয়ে অনেক বেশি প্রভাবশালী করে তুলতে হবে। বেশ, তো চলুন এবার দেখা যাক এই তত্ত্বের উপর ভিত্তি করে ঠিক কী রকম একটা বিচার ব্যবস্থার কথা বলা হয়েছিল। এই চারটে নীতি ছিল ক্লাসিক্যাল মতবাদের একেবারে মূল ভিত্তি। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা জানেন? লক্ষ্যটা শুধু শাস্তি দেওয়া ছিল না, বরং এমন একটা সিস্টেম তৈরি করা যা মানুষকে অপরাধ করা থেকে আটকে রাখবে। মানে প্রিভেনশনের ওপর জোর দেওয়া হয়েছিল। জন লকের এই কথাটা কিন্তু এই নীতিগুলোর পেছনের দর্শন আর মানবিক দিকটা খুব সুন্দরভাবে তুলে ধরে। মূল কথা হল শাস্তির উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া নয়, বরং প্রতিরোধ করা। ওকে, তো এই মতবাদের কি কি ভালো দিক ছিল, কি প্রভাব ফেলেছিল, আর এর দুর্বলতাগুলোই বা কী ছিল, চলুন শেষ অংশে এবার সেই আলোচনাটা করা যাক। এতে তো কোনো সন্দেহই নেই যে এই ক্লাসিক্যাল আইডিয়াগুলো আমাদের আজকের বিচার ব্যবস্থার ওপর একটা বিরাট আর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। এটা সত্যি একটা যুগান্তকারী পরিবর্তন ছিল। কিন্তু একটা প্রশ্ন এখানে এসেই যায়, অপরাধী সম্পর্কে এর ধারণাটা কি আসলেই সম্পূর্ণ ছিল? আর ঠিক এখানেই কিন্তু এর সীমাবদ্ধতার আলোচনাটা শুরু হয়। এই তথ্যের প্রধান দুর্বলতাগুলো কি ছিল? দেখুন, এটা ফোকাস করেছিল শুধুমাত্র অপরাধমূলক কাজটার ওপর, কিন্তু অপরাধীর মন, তার মানসিক অবস্থা বা চারপাশের সামাজিক পরিস্থিতি, এই সব কিছুকে কিন্তু এটা পুরোপুরি উপেক্ষা করে গেছে। আসলে মূল সমালোচনাটাই হলো যে এই তত্ত্বটা মানুষের মোটিভেশনকে খুব বেশি সরল করে দেখেছিল। এটা ধরে নিয়েছিল যে সব মানুষই সমানভাবে যুক্তিবাদী, যেটা কিনা বাস্তব থেকে অনেকটাই দূরে। আমাদের আজকের পুরো বিচার ব্যবস্থাটা কিন্তু অষ্টাদশ শতাব্দীর এই ক্লাসিক্যাল আইডিয়াগুলোর ওপরই দাঁড়িয়ে আছে।
কিন্তু প্রশ্নটা হলো, শুধুমাত্র অপরাধমূলক কাজটার উপর ফোকাস করে আমরা কি গল্পের অর্ধেকটা এখনও মিস করে যাচ্ছি? অপরাধের পেছনের আসল কারণগুলো, যেমন ধরুন মানসিক স্বাস্থ্য বা সামাজিক পরিস্থিতি, সেগুলোকে কি আমরা এড়িয়ে যাচ্ছি? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।